একটা ফাইল ওপেন করি, দেখেন একটা ফাইল ওপেন করলাম। তখন এই ফাইলটা কোথায় পাওয়া যায়? টাস্ক বারে পাওয়া যায়। কিন্তু টাস্ক বারে ক্লিক করব আমরা, মাইনাস হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আবার আপ হবে, ডাউন হবে। তো আবার এখান থেকে করা যায়, এখান থেকে যে কোনো ফাইলের বা ফোল্ডারের ঢুকলে আমরা তিনটা বাটন পাই। একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে এটারে জুম করে, ঠিক আছে, বড় করবে ছোট করবে, আর এটা পুরোপুরি পার্মানেন্টলি কেটে দিয়েছে। টাস্ক বার থেকেও চলে গেছে। এইগুলো হচ্ছে স্থায়ীভাবে থাকে কারণ এগুলো পিন করা। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পিন করা আছে। পিন যদি না করে রাখি তাহলে এখান থেকেও চলে যাবে, টাস্ক বার থেকেও। তো আমরা একটা ফোল্ডার মনে করেন যে এই ফোল্ডারটা ওপেন করলাম, পাওয়া যাচ্ছে কোথায়? টাস্ক বারে। টাস্ক বার থেকে আবার একটা ফাইল ওপেন করলাম, এটাও টাস্ক বারে আছে, মিনিমাইজ করে রাখলাম। আবার একটা পিকচার ওপেন করলাম, এটা একটা পিকচার, এটাও মিনিমাইজ করে রাখি। তো এখন দেখেন টাস্ক বারে তিনটা মিনিমাইজ করা আছে। আমার যখন যেটা লাগবে একই সাথে অনেকগুলো কাজ করার দরকার হলে আমি লিখতেছি, এর ভিতরে পিকচার দেখতেছি, এর ভিতরে গান গজল শুনতেছি, তো টাস্ক বারে আমরা আলাদা আলাদাভাবে থাকবে। যেটা যখন আপ করার দরকার হবে আপ হবে, আর যেটা যখন ডাউন করার দরকার হবে ডাউন হয়ে যাবে। কেটে দেওয়ার দরকার হলে এখান থেকে কেটে যাবে। তারপর হচ্ছে এখানে সার্চ বার আছে একটা। এই সার্চ বারে আমরা ভিতরে যে ইনস্টল করা সফটওয়্যার বা কোনো ফাইল যদি করতে হয় আমাদেরকে, তাহলে এখানে সার্চ বার দিয়ে আমরা বলতে পারি। তো সার্চ বারে প্রথমে আমরা কম্পিউটার কন্ট্রোল প্যানেলটা সম্পর্কে একটু পরিচিত হই। কন্ট্রোল প্যানেল দেখি, সার্চ করি CON কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে কম্পিউটার কন্ট্রোল প্যানেল। মোবাইলে আমরা সেটিংসে ঢুকি না, কম্পিউটার কন্ট্রোল প্যানেল এটা সেটিংস বলা যায়। পর্দা পর্দাটা দিয়ে দিলে লাগে, দেখতে সুবিধা হবে। ওই ফাঁকা অংশটা করে দেন, ঠিক আছে। দেখেন এখন এই কন্ট্রোল প্যানেলের ভিতর সিস্টেম এন্ড সিকিউরিটি, ইউজার অ্যাকাউন্ট, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, তারপরে হার্ডওয়্যার, সাউন্ড, প্রোগ্রাম, এগুলো হচ্ছে সেটিংস এর মতো, মোবাইলের সেটিংস এর মতো। এখান থেকে বেশি যেটা প্রয়োজন হয় আমাদের কন্ট্রোল প্যানেলের ভিতর এই প্রোগ্রাম অপশনটা দরকার হয়। প্রোগ্রাম যেমন আনইনস্টল প্রোগ্রাম, এই হচ্ছে আনইনস্টল প্রোগ্রামে যদি যায়, এই প্রোগ্রামগুলো সফটওয়্যারগুলো, এপ্লিকেশন সফটওয়্যারগুলো বর্তমানে কম্পিউটারে ইনস্টল করা আছে। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, সিসি, তারপরে টিমভিউয়ার, জুম, আমরা যে যে সফটওয়্যার নিয়ে কাজ করি এখান থেকে ইনস্টল করা আছে। তো এগুলো হচ্ছে সফটওয়্যার, যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বলছিলাম না আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমরা বাজার থেকে বা দোকান থেকে নেট থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিই। ইনস্টল করার পর এখানে আসলে দেখতে পারি আমরা এখান থেকে যে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে আমার পিসিতে। আর যদি আমি চাই, এখানে ঢোকার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমার অনেক সফটওয়্যার রিমুভ করার দরকার হয়, আনইনস্টল করার দরকার হয়। যেটা সফটওয়্যার ইনস্টল করা আছে ওটা একটু ভেজাল করতেছে, ডিস্টার্ব করতেছে, হ্যাং করতেছে পিসি, তখন আমার আনইনস্টল করার দরকার হয়। তারপর যদি মনে করেন যে আমি এখান থেকে একটা সফটওয়্যার ইনস্টল করে দিই, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা মনে করেন আনইনস্টল করে দেব, বাদ দিয়ে দেব, পিসি থেকে রাখবো না। তো এখানে যাব, রাইট বাটন ক্লিক, আনইনস্টল। আমার বলবে যে ইয়েস নো, ইয়েস আমি আনইনস্টল করতে চাই। এই যে আনইনস্টল। তারপর আমরা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয় ওটা একটা দেখব।
পিসিতে যত অপ্রয়োজনীয় সফটওয়্যার কম থাকবে তত পিসি ফাস্ট থাকবে, কার্যকারিতা ভালো থাকবে। আপনি অপ্রয়োজনীয় সফটওয়্যারটা যদি পিসি ভরে রাখেন তাহলে স্লো কাজ করবে। তো এই সফটওয়্যারটা একটু ভারী সফটওয়্যার, কিন্তু এগুলো কিছু স্লো কাজ করে মাঝে মাঝে। এরকম আরো কিছু সফটওয়্যার দেওয়া আছে যেগুলো কাজে লাগে না কোনো। আনইনস্টল হয়ে গেছে চলে গেছে না? নাই। তো একটা সফটওয়্যার এইভাবে আমরা আনইনস্টল করতে পারি। এখন আসি আনইনস্টল করার পর, ইনস্টল করার একটু পরে দেখা পড়ে, আগে মূল কাজ শেষ করে অন্যগুলো একটু দেখি। কন্ট্রোল প্যানেল সম্পর্কে বুঝতে পারছি। এখন আসি, দেখেন অপারেটিং সিস্টেম আপনাকে আরো কিছু সুবিধা দেয়। যেমন আপনার কাজের প্রয়োজনে, যেহেতু পিসি কম্পিউটার একটা গণনাকারীর যন্ত্র হিসেবে তৈরি হয়েছে, এখন আমার এতে আমি জানি যে ইত্যাদি সব করা যায়, হিসাব নিকাশ সব কিছু করা যায়, তা আমার একটা ক্যালকুলেটর দরকার এখন। কন্ট্রোল প্যানেল, হ্যাঁ কন্ট্রোল প্যানেল, এখানে সার্চ করব আমরা কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যদি যাই আমরা, এখানে কম্পিউটারের মোবাইলে যে আমরা সেটিংস অপশনে যাই, সেটিংস এর মতো কাজ করবে। এখানে আমরা ইউজার এন্ড সিকিউরিটি, ইউজার অ্যাকাউন্ট, সিস্টেম এন্ড সিকিউরিটি, ইউজার অ্যাকাউন্ট, হার্ডওয়্যার, সাউন্ড, যেটা সেটিং করতে চাই ওটা সেটিং করতে পারবো। আর প্রোগ্রামসে যাই আনইনস্টল প্রোগ্রাম, ইনস্টল প্রোগ্রাম, ওগুলো দেখতে পারবো। ঠিক আছে, এটা বলছি। আর সার্চ বারে যাই আমরা, সার্চ বারে এখন আমাদের মনে করেন হিসাবের জন্য একটা ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, এখানে দেখি ক্যালকুলেটর, সিএএল ক্যালকুলেটর লিখে সার্চ দিন। দেখেন এখানে একটা ক্যালকুলেটর পাই গেছি, সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো অনেকের হয়তো ল্যাপটপ আছে, বাসায় একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, কিন্তু ইমার্জেন্সি কাজের জন্য এখন আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরের কাজ চালু রাখবে। তাহলে আমরা পিসির ভিতর ওই ফাংশনটা অপারেটিং সিস্টেম দিয়ে দেবে। তো এটা যদি আমরা নরমাল ক্যালকুলেটর করতে চাই, এখান থেকে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে নরমাল ক্যালকুলেটর, চাপাই দিই। এই হিসাব নিকাশ 25 যোগ 20 45 গুণ, ঠিক আছে। তো আমরা প্রয়োজনে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। তারপরে আরেকটা অপারেটিং সিস্টেমের আরেকটা ফাংশন দেখি আমরা, মনে করেন যে অন স্ক্রিন কিবোর্ড। আপনাদের কিবোর্ডের মাঝে মাঝে কাজ করতে গেছে যদি একটা বাটনে কাজ করবে না, বা একটা বাটন নষ্ট, মনে করেন সাপোজ এই বাটনে কাজ করতেছেন, এখন একটা অ্যাপ্লিকেশন লিখতেছেন, ওখানে তো অনেক জায়গায় এই লেখা লাগবে, তখন কি করবেন? একটা বাটনের জন্য দেখা যায় আপনি সামনে পিছনে আগাইতে পারতেছেন না। তো অন স্ক্রিন সার্চ করবেন, এখানে অন স্ক্রিন কিবোর্ড লিখে অল্প একটু লিখলেই চলে আসে। তো এইখানে একটা কিবোর্ড চলে আসছে। এই কিবোর্ডটা হচ্ছে মোবাইলে যেমন আমরা টাচ প্যাডে যেমন কাজ করি, ওই টাচ স্ক্রিনের মতো এখন কাজ করবে। যেমন একটা ফাইল ওপেন করি, তো আমরা অন স্ক্রিন কিবোর্ডটা উঠাইছি এই জন্য আরেকটা বিষয় দেখানোর আছে। এখানে কিবোর্ড পরিচিতি, আমাদের যখন আমরা ওয়ার্ডে কাজ করব তখন একটু পরে কিবোর্ডটার সম্পর্কে একটা পরিচিতি, যে কিবোর্ডের কোন বাটনের কি কাজ। তো ওইখানে যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটাই উপরে এখানে আছে, একটু লুকিংটা একটু আলাদা। তো এখানে দেখেন এ এল টি এফ জে কে এল, এগুলো আমাদের স্বাভাবিক লেখা ক্যারেক্টার লিখতে পারি। এখানে যা আমরা প্রেস করব এটাই হবে। প্লাস এখানে দেখতে পাচ্ছি দুটো শিফট নামের দুটো বাটন আছে, শিফট কি। এখন শিফট কির কাজ কি? শিফট কি হচ্ছে, আমরা যদি ক্যাপিটাল অক্ষর লিখতে চাই, নামের শুরুর অক্ষর ক্যাপিটাল লিখি, আমরা সেন্টেন্সের শুরুর অক্ষর আমরা ক্যাপিটাল লিখি, তাহলে শিফট চাপ দেয়া, যেমন সাপোজ এক্সাম্পল সহকারে দেখুন এখন স্বাভাবিক ভাবে করতেছে এ, আমি যদি এখানে শিফট চাপ দেয়া এ লিখি তাহলে বড় হাতের অক্ষর হবে। তো এখন এইখানে একটা শিফট আছে, এখানে একটা শিফট আছে, দুইটা শিফটের কি একই কাজ, একই কাজ, দুই পাশে একই কাজ। এখন দেখেন
এইখানে আছে 9, উপরে আছে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে আছে নিচে আছে সেমিকোলন, উপরে আছে কোলন, কমা গ্রেটার দেন। তো একই বাটনে যদি দুইটা অক্ষর থাকে তাহলে স্বাভাবিকভাবে আমি দেখেন 9 উঠতেছে 9, আমি শিফট চাপ দিই তাহলে ব্র্যাকেট উঠবে, আমি স্বাভাবিকভাবে উঠতেছে আমার সেমিকোলন, আমার যদি কোলন লেখা লাগে আমি শিফট চাপ দিই তাহলে কোলন, শিফট চাপে ধরতে হবে, ধরে রাখতে হবে, ওইখানে কিবোর্ডে যখন কাজ করব শিফট চাপে ধরে রেখে যখন আমরা ওই কিটার উপর প্রেস করব, কথা হচ্ছে এই ক্যারেক্টার কিগুলা স্বাভাবিকভাবে ছোট হাতের অক্ষর থাকবে, শিফট চাপ দিলে বড় হাতের হবে, কিন্তু এই কি ছাড়া অন্য কিতে দুটো করে অক্ষর আছে, উপরেরটা লেখার জন্য শিফট, নরমালটা স্বাভাবিক, নিচেরটা স্বাভাবিক। তো এই শিফট কি ব্যবহার করে, এটা হচ্ছে ব্যাকস্পেস, মানে কোনো কিছু কেটে দেওয়ার জন্য। এখন দেখেন কোনো কিছু এই একটা লাইন মনে করেন শেষ করছি, এখন এই লাইনে আর কিছু নাই, পরের লাইনে যাব আমরা, তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের যে কি ব্যবহার হবে সেটা হচ্ছে এন্টার কি, এন্টার দিলে পরের লাইনে যাই, আমরা এখানে লিখতেছি পরের লাইনে যাওয়ার জন্য এন্টার। এন্টারটা এখন ওয়ার্ডের ক্ষেত্রে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এন্টার কিটা হচ্ছে আপনার মনে করেন নিচের লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে, অ্যাপসের ক্ষেত্রে বা বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে এটা মোবাইলের, আপনাদের বাটন মোবাইলের মাঝখানে একটা ওকে বাটন থাকে না, যে আমি কনফার্ম করলাম আমি রাজি, ঠিক আছে, যেটা একদম ওকে করবার। এন্টারটা হচ্ছে কম্পিউটারের এরকমের বাটনটা যে ওকে বাটনের মতো কাজ করে, এটা অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে, মূল বাটনটা হচ্ছে এন্টার। এইটা হচ্ছে, এটার নাম কি স্পেস বার, সবচেয়ে বড় যেটা স্পেস বার, লেখার মাঝখানে দুইটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা এটা লিখলাম গ্যাপ, লিখলাম গ্যাপ, দুইটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা স্পেস বার ব্যবহার করব। তারপর এন্টার, শিফট গেল, এই চারটা হচ্ছে আমার ডানে বামে সামনে পিছনে, ঠিক আছে, নেওয়ার জন্য। মোবাইলের চারটা বাটন থাকে না মেসেজ দেখার সময়, চারদিকে ঘুরে গেলাম, উপরে গেলাম, নিচে আসলাম। এখন আসি এই পাশে একটা বাটন আছে দেখি ক্যাপস নামের বাটন, ক্যাপস লক বাটনটা, ওখানে নাম লেখা থাকে ক্যাপস লক। ক্যাপস লক বাটনে ক্লিক করলে আমার কথা আছে এখানে আপনাদের কিবোর্ডে তিনটা বাতি থাকে, দেখেন পাশে বাতি জ্বলে দেখছেন, তো একটা বাতি সবসময় জ্বলে থাকে, আরো দুইটা বাতি জ্বলে, একটা জ্বলবে হচ্ছে ক্যাপস লক প্রেস করলে, ক্যাপস লক প্রেস করলে একটা বাতি জ্বলবে, এবং ওই বাতি জ্বলা অবস্থায় আমরা যা কিছু লিখবো দেখুন সব বড় হাতের হচ্ছে না, মানে ক্যাপস লক অন থাকলে সবকিছু বড় হাতের। সুবিধাটা কি, একটা ফর্ম পূরণ করতেছে আপনারে এবং বোঝা যাচ্ছে যে সব বড় হাতের অক্ষরে হবে, নাম ঠিকানা যা হবে সব বড় হাতের, তাহলে সেই ক্ষেত্রে বারবার শিফট চেপে ধরা তাহলে একটা হাত অত অবস্থায় থাকে, এই জন্য আমরা ক্যাপস লক অন করে দেব, তারপর সব বড় হাতের হবে। তারপরে যেটা হচ্ছে ওটা ওটা হ্যাঁ না ধরে রাখতে হবে, একটা চাপতে হবে বাতিটা জ্বলবে, তারপর আপনি আবার পরবর্তীতে যখন নরমাল করবেন বাতিটা নিভিয়ে দেবেন একটা চাপ দিয়ে, তখন আবার স্বাভাবিক। তো এখানে যে কিগুলো আছে এগুলোর বলা হয় নাম্বার কি, ঠিক আছে, নাম্বার কি, এখানে আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন এখান থেকে 1 2 3 4 5 6, আর যদি ল্যাপটপের কিবোর্ডে বেশিরভাগ সময় এই নাম্বারগুলো এই এক জায়গায় থাকে, এইটা আছে বা সাইড বাম সাইডে একটা আছে ক্যালকুলেটরের মতো, ওই কিবোর্ডগুলো সাইড বারে আবার ক্যালকুলেটরের মতো একটা প্যানেল আছে, দেখেন এখানে নাই, কিন্তু এই কিবোর্ডটাই নাই, আবার ল্যাপটপ ওইখানে কিবোর্ডে দেখবেন সাইডে আবার নাম্বারটা আছে, যারা দ্রুত হিসাব নিকাশ করার দরকার হয় তখন আবার এই পাশে ক্যালকুলেটরের মতো ব্যবহার করা যায় নাম্বার কি। এখন দেখেন নাম্বার কির উপরে আরেকটা বার আছে, যেটা এখানে শো করতেছে না, কম্পিউটারে দেখবেন এই যে এই জিনিসটা, এই কোণ থেকে F12 পর্যন্ত 12টা বাটন আছে, যেগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কিটা হচ্ছে এক একটা সফটওয়্যারের ক্ষেত্রে এক এক ধরনের কাজ করে। ফাংশন কি মানে প্রত্যেক এই বাটনগুলোর সাথে কিছু ফাংশন যুক্ত করে দেওয়া আছে, যা ক্লিক করলে ওই ফাংশনটা
কাজ করে। মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে একদম এই ধরনের যেই ফাংশন কাজ করবে, যে উপরে কাজ করবে, অন্য সফটওয়্যারে গেলে ফাংশনটা অন্য রকমের কাজ করবে। মানে এগুলোর ভিতরে কোম্পানি যখন সফটওয়্যার তৈরি করে ফাংশন কিগুলোর ভিতরে তারা কিছু কিছু ফাংশন সেট করে দেয় যে এই কিতে চাপ দিলে এই ধরনের ফাংশন কাজ করবে, সিক্সে চাপ দিলে। তো আমরা বাস্তবিক যখন কাজ করব তখন দেখবো যে এই ফোনে চাপ দিলে কি করে, ওয়ার্ডের ক্ষেত্রে F3 তে কি করে। তো এইগুলো হলো ফাংশন কি। এখন আসি ট্যাব। দেখেন আমরা মনে করেন লেখার মাঝখানে তো ট্যাব দেওয়া লাগবে। আমি লিখি মেইন মেইন লেখার পর আমি মনে করি যে এই জায়গাতে নাম লেখাটা শুরু করব। এখানে লিখছি, তারপর এখান থেকে শুরু করব নাম লেখা, একটু গ্যাপ দিয়া। তাহলে আমি স্পেস দিয়ে চলে যেতে পারি, এখানে স্পেস দিতে পারি, দিতে থাকলে একটু দূরে এই আসলে। তো এটা হচ্ছে আমার স্পেস দিয়ে কেটে দিই। ট্যাব কি করবে, একবারে অনেকগুলো স্পেস দেয়। দেখেন একবারে অনেকগুলো স্পেস পড়ে না সামনের দিকে। তো ট্যাবের কাজ হচ্ছে আপনার এতটুকু জায়গায় যেগুলো স্পেস আপনার অনেকগুলা, তো ওই কাজটা ট্যাবের কাজ হচ্ছে একবারে অনেকগুলা ঘর সামনে যায়। এবং টেবিলের ক্ষেত্রে অন্যান্য কাজ আছে, ট্যাবে শুধু একটাই কাজ তা না। টেবিল যখন করি, টেবিল চক নিয়ে কাজ করি, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য ট্যাব ব্যবহৃত হয়। যেমন ফর্ম পূরণ করি, নাম লেখা শেষ, আপনি ফাদার্স নেম লিখবেন, তখন ট্যাব দিলে ফাদার্স নেমে করে চলে যাবে। তারপর মাদার্স নেম লিখবেন, ট্যাব দিলে মাদার্স নেমে করে চলে যাবে। মানে এক ঘর চেঞ্জ করে, স্পেসে অনেক দূর স্পেসে চলে যায়। মানে কাজের ধরন অনুযায়ী, কাজের পরিস্থিতি অনুযায়ী অটোমেটিক্যালি সে নিয়ে আনে। তো এই গেল আমার ট্যাবের কাজ। এখন আসি কন্ট্রোল অল্টার। এটা সিপিআর এর এই বাটনটার নাম হচ্ছে কন্ট্রোল, আর এটা হচ্ছে ALT অল্টার। ঠিক আছে, সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। আমরা বলবো কি দুইটার নাম কি বলবো, কন্ট্রোল অল্টার, ALT অল্টার, কন্ট্রোল অল্টার। ঠিক আছে, এখন এই দুইটা বাটনও এক এক ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে এক এক রকমের কাজ করবে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে লেখাকে মূলত বিভিন্নভাবে আমরা কন্ট্রোল করার জন্য, লেখার গতি বাড়ানোর জন্য, স্পিড বাড়ানোর জন্য বা লেখার ভিউটা কন্ট্রোল করার জন্য স্বাভাবিক কাজের ক্ষেত্রটা একদম প্র্যাকটিক্যালি না দেখালে বিষয়টা বুঝবে না। ঠিক আছে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। সোজা কথা হচ্ছে কন্ট্রোল অল্টার এই দুইটা বাটন এক এক সফটওয়্যারে মানে পুরো জিনিসটাকে এনভায়রনমেন্টালে কন্ট্রোল করার জন্য হাতের ভিতরে একটু ব্যবহার করা হয়। ঠিক আছে, কাজের পরিস্থিতি সামনে আসলে আমরা ক্লিয়ার বুঝবো। কন্ট্রোল অল্টার গেল। এখন এই যে টোটাল কিবোর্ড পরিস্থিতিটা পাইছি আমরা, কিবোর্ডটা ক্লিয়ার আমাদের। এই যে হচ্ছে ছোটা কিবোর্ডের বাম পাশে উপরে ইয়েস একদম এটা স্কেল। ঠিক আছে, এইগুলা স্বাভাবিকভাবে লাগে না। ঠিক আছে, কিন্তু আমরা যখন কম্পিউটার মাঝে মাঝে অপারেটিং সিস্টেমে আপনাকে এই বাটনটা চাপ দেওয়ার জন্য বলে, যখন সফটওয়্যার লোড হয়, পিসি রান হয়, তখন বলে আপনি যদি এই লোডিংটা প্রসেসিংটা কাটতে দিতে চান তাহলে এসকেপ করুন, পাশে এই বাটনে প্রেস করুন। ঠিক আছে, এটা অপারেটিং সিস্টেমে আপনাকে অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার সময় বা বিভিন্ন সফটওয়্যারের সময় লোডিং এর সময় আপনি যদি লোডিংটা প্রসেসিংটা ক্যান্সেল করতে চান তখন ওই বাটনটা চাপ দিতে হয়। এখন ডিলেট বাটন আমরা কোন কিছু ডিলিট করার জন্য ওই বাটনটা ব্যবহার করতে পারি। তো আমি কন্ট্রোল প্যানেল সম্পর্কে বললাম, অন স্ক্রিন কিবোর্ড বলছি নাকি, কিবোর্ড, তারপরে ক্যালকুলেটর সম্পর্কে বললাম, তারপরে এখন দেখেন তার মধ্যে যে ওই অ্যারোর উপরে যে কয়েকটা বাটন আছে, যেমন
Event, in, তারপরে ও page down, ও পেজ আপ পেজ ডাউন এগুলো জি, পেজ আপ মানে পেজকে আপনি আপ করার লেখা লেখা অনেকগুলো পেজ আছে পেজ আপ করতে পেজ আপ করার জন্য উপরের দিকে করবে যেটা মাউস দিয়ে আমরা ঘুরে যাই মাউসের যে স্ক্রল বাটনটা ডাউন হচ্ছে যেটা নিচের দিকে যাবে ঠিক আছে ইন হচ্ছে নিচের দিকে একদম শেষে চলে যাবে ডকুমেন্টের ঠিক আছে এইভাবে কাজ করে কিছু বাটন আছে এখন আমরা কি দেখি কিবোর্ড শর্টকাট তো পরে দেখব স্ন্যাপিং টুল আচ্ছা স্ন্যাপিং টুলস নামের একটা অপশন আছে দেখেন এস এন এ পি স্ন্যাপিং টুল স্ন্যাপিং টুল এই টুলসটা ইম্পর্টেন্ট আছে এজন্য এখানে আমি লিখে দিই স্ন্যাপিং টুল আমরা কাজ করতে যাই মোবাইলে কাজ করতে দেয় মোবাইলে যদি করি যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তাদের স্ক্রিনশট নেওয়ার দরকার হয় কিনা মোবাইলে কতক্ষণ পর স্ক্রিনশট নেই না এইটার স্ক্রিনশট নিই এটা ঢুকছি ওইটা একটু দেখি ওইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি এটা লেখা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে রাখি আমাদের এই যে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় তো কম্পিউটারে তো কাজ করতে গেলে কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হতে পারে আমি এটা এই লেখাটা মনে করেন এটা তো এখন ওয়ার্ডের লেখা এখন লেখাটা আমি ফেসবুকে আপলোড করব পিকচার হিসেবে আপলোড করে দিতেছি লেখা হিসেবে তখন আমার স্ক্রিনশট নেওয়ার দরকার হবে না এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা স্ন্যাপিং টুলসটা ব্যবহার করতে পারি স্ন্যাপিং টুলসে যাই নিউ পর এখানে যেই এরিয়াটুকু সিলেক্ট করব এই এরিয়াটুকু সিলেক্ট করব মনে করেন সিলেক্ট করে ফাইলে যাব সেভ অ্যাজ আমরা ডেস্কটপে সেভ দিই ডেস্কটপ মনে করেন যে এখন ডেস্কটপে এটা পাইছি আমরা কই গেল পাইছিনা স্ক্রিনশট আমরা এখন কি এটা একটা পিকচার আগে ছিল কি ওয়ার্ডের একটা ওয়ার্ড ডকুমেন্টের একটা অংশ এখন আমরা এটা পিকচার হিসেবে পেয়েছি তো এই ধরনের যদি আমরা স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে আমরা স্ন্যাপিং টুলসে যাব স্ন্যাপিং টুলসে যাইয়া এখান থেকে নিউ করব নিউ করে আমার যেই এরিয়াটুকু ভালো লাগবে এইটুকু সিলেক্ট করব সিলেক্ট করার পর ওটা একটা পিকচার হয়ে যাবে দেন আমরা পিকচারটাকে সেভ অ্যাজ ডেস্কটপে মনে করেন সেভ করে রাখবো এটা একটা পিকচার তো স্ন্যাপিং টুলসের বিষয়টা গেল স্ক্রিনশট আমরা এখন নিতে পারবো এখন আসি পেন ড্রাইভ তো সবাই চিনি নাকি পেন ড্রাইভ যদি চিনি তাহলে ইউএসবি পোর্টে তো পেন ড্রাইভ লাগাইতে হয় এখানে এটা আছে সমস্যা নেই আচ্ছা পেন ড্রাইভ তো ইউএসবি পোর্টে লাগাইতে হয় ইউএসবি পোর্টে লাগাইতে হয় পেন ড্রাইভ যেহেতু পেন ড্রাইভের মাথাটা কি ইউএসবি মাথাটা ইউএসবি আর ল্যাপটপের পোর্ট আছে ইউএসবি পোর্ট তো এখন দেখেন এখানে এখন পর্যন্ত পেন ড্রাইভ পায় না কয়টা ড্রাইভ কালকে যে ড্রাইভগুলো দেখাইলাম ওই ড্রাইভগুলো ওইগুলাই আছে আমি এখন পেন ড্রাইভটা লাগাই লাগাইছি পেন ড্রাইভ একটা বাইরে গেছে এই যে ইউএসবি ড্রাইভটা চলে আসছে এটা আমার পেন ড্রাইভ কি করি আমরা তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহার করি আমার বাসায় কম্পিউটার আছে আমরা একটা জিনিস প্রিন্ট করতে হবে দোকানে নিয়ে যাই ওই দোকানে নিয়ে যেতে পারি আমার ডকুমেন্ট সব সময় আমি বাসা দিয়ে কিছু কাজ করি এখানে নিয়ে আসছি এখান থেকে কিছু কাজ বাসায় নিয়ে যাব এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যাব এজন্য আমরা পেন ড্রাইভ ব্যবহার করি দেখেন আমি পেন ড্রাইভের ভিতরে ঢুকি আমার পেন ড্রাইভের ভিতরে
এই ফাইলগুলো আছে। এখন এখান থেকে মনে করেন যে আমি একটা ফাইল আমি কপি করব, মনে করেন যে এই এক্সাম ফাইলটা কপি করলাম, কপি করে আমার এইখানে একটা ড্রাইভে আমি রাইট বাটন ক্লিক পেস্ট। তো আমি কোন পেন ড্রাইভ থেকে একটা ডকুমেন্ট আমার কপি করে আমার কম্পিউটারে বা অন্য একটা কম্পিউটারে নিয়ে আসলাম, ওপেন করে দেখি। ঠিক আছে, তো এই হলো এখন কম্পিউটার থেকে পেন ড্রাইভে নেব, আমরা কম্পিউটার থেকে ফাইল পেন ড্রাইভে নেব। কম্পিউটার থেকে ফাইল যদি পেন ড্রাইভে নিতে হয় কি ফাইল নেব? এই যে হোমিওপ্যাথিক চিকিৎসার বই আনিসুজ্জামান স্যারের, এইটা আমার মনে করেন যে দরকার, আমার নিয়ে যেতে হবে। তাই না, আমি কি করতে পারি, দুইটা পদ্ধতিতে নেওয়া যায়। রাইট বাটন ক্লিক করব এটার উপর, সেন্ড টু, এই যে পেন ড্রাইভের নাম আসবে ইউএসবি ড্রাইভ, সেন্ড টু ইউএসবি ড্রাইভ করছি এখানে। তো এখন দেখেন 11% কমপ্লিট, 22%, 37% এভাবে চলে যাচ্ছে পেন ড্রাইভ। যাই আমরা আবার চেক করব যে আসবে কিনা। আমরা পেন ড্রাইভ ব্যাগে যাই, পেন ড্রাইভ কোড এটা এই যে আসলে আমরা পেন ড্রাইভের ভিতরে আরেকটা পদ্ধতিতে নিতে পারি, যেটা হচ্ছে মনে করি অ্যাকাউন্ট ফাইলটা নেব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে কপি করব, কপি করার পর আমার ওই লোকেশনে চলে যাব, যাওয়ার পর ওখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, তাইলেও আমার পেন ড্রাইভের ভিতরে চলে আসবে। দুটো পদ্ধতি, একটা হচ্ছে সেভ টু করতে পারি, আমরা কপি করে নিয়ে আসতে পারি। তাহলে পেন ড্রাইভের বিষয়টা ক্লিয়ার? তাহলে এটাও গেল পেন ড্রাইভ টু পিসি, পিসি টু পেন ড্রাইভ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। আচ্ছা দেখেন, আমি যেটা এখন এই যে প্রোগ্রামটা ওপেন করলাম, প্রোগ্রামটার নাম কি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড। এখন এখান থেকে আমরা টাইপিং যে অপশনটা, আজকে টাইপিংটা পুরোটা শেষ করব, ঠিক আছে? আমি নিচে যে স্টুডেন্টদের পড়াই, ওদের টাইপিংটা হচ্ছে কয়টা ক্লাস, 15টা না 20টা ক্লাস টাইপিংটা, ঠিক আছে? তো এখন আপনাদের আজকের ভিতর শেষ করতে হবে, আমার করার নাই, তারপরও চেষ্টা করব, ঠিক আছে? আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব আহামরি খুব জটিল না, বুঝলেন? আচ্ছা ইনশাআল্লাহ বলবেন, না না পরে দেখানোর পরে প্র্যাকটিসে টাইম দেবো এখন। আচ্ছা দেখেন, এখানে আমরা টাইপ শুরু করলাম, মনে করেন যে এই যে মেন, এইগুলো হচ্ছে মেনু বার, হোম, ইনসার্ট, লেআউট, রেফারেন্স, মেইল, এগুলো এক একটা মেনু। তো আমরা হোম মেনুটা ক্লিয়ার করি। হোম মেনুটা দেন আমি লিখি, মনে করেন ইসলামিক ফাউন্ডেশন, ISLAMI,
এন্টার দেব নিচের লাইনে যাওয়ার জন্য, এন্টার বাম। তো আমরা কিছু ডাটা লিখলাম। এখন এই অপশনগুলা ফাংশনগুলো এক একটা অ্যাপ্লাই করব। আমরা যদি মনে হইলো ইসলামিক ফাংশন এইটা বলে কি, আমি মনে করেন যে দেখেন লেখাটা একটু নীল নীল হয়ে গেছে না, এটা বলে সিলেক্ট করা। কোনো লেখাকে আমরা মাউস দিয়ে মাউস লেখা শুরুতে রেখে মাউসের রাইট বাটন লেফট বাটন চেপে ধরে যদি শেষ পর্যন্ত নিয়ে আসি তাইলে লেখাটা সিলেক্ট হয়। আমরা যখনই এক একটা ফাংশন অ্যাপ্লাই করব কোনো কিছুর উপর, তখন লেখাটার কি সিলেক্ট করে নিতে হবে। ফাঁকা জায়গায় ফাংশন অ্যাপ্লাই করলে তেমন আমি সাইজটা বাড়াইতে চাইতেছি লেখার, এখন এখানে আমি 22 এর জায়গায় দিলাম আমি 20 হইছে, হয়তো নাই 72 দিলাম তাও হয় না। তো লেখার ক্ষেত্রে আমার কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যদি আমি এটার একটু বড় করি, আমি এটার সাইজটা বড় করলাম, তো সাইজটা বড় হচ্ছে। এইটারই বলা হয় কি, আমার লেখাটা হচ্ছে ফন্ট। লেখাটা কি ফন্ট। এই ফন্টের উপর আমি কাজ করতেছি। লেখাটাকে কম্পিউটার ভাষায় বলবো আমরা ফন্ট। এখন ফন্ট বাড়াইছি কি, ফন্টের সাইজ। ফন্টের সাইজ বাড়াইলাম 36 দিলাম। কোথায় গেছিলাম বানানোর জন্য, এই কোণায় গেছিলাম। দেখেন আবার একটা জিনিস খেয়াল করেন, ছোট ছোট তীর দেখতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় একটা তীর, এই একটা তীর, এই একটা, এই একটা দেখা যায়। কম্পিউটারে কাজ করতে গেলে আমরা যখন বিভিন্ন জায়গায় তীর দেখবো ছোট ছোট, তার মানে আমরা বুঝে নেব যে সামনে যে ফাংশনটা আছে তো আছে, তীর মানে ভিতরে আরো ফাংশন আছে। তীরের মিনিং হচ্ছে ভিতরে আরো ফাংশন, রিলেটেড ফাংশন। কোন ফাংশনের পাশে একটা তীর থাকলে ওইটার ভিতরে রিলেটেড আরো ফাংশন আছে। যেমন সাইজ আমার উপরে একটা দাও, আমি আরো যদি সাইজ চাই, মোর সাইজ ভিতরে পাবো। আমরা সাইজ চেঞ্জ করলাম, এটা নিচের গুলো একটু সাইজ চেঞ্জ করি। এইটা যদি মনে করেন যে 26, আর এইগুলো যেটা আছে ওইটাই থাক। তো এখন গেল এটা ফন্টের বিভিন্ন সাইজ গেল। এইটার কি বলে, বোল্ড। বোল্ড করা হচ্ছে লেখার, আমরা সাপোজ মনে করেন একটা প্যারাগ্রাফ লিখতেছি, আমরা এইভাবে প্যারাগ্রাফ লিখি না, তারপরে মনে করেন এই যে দ্বিবর্ণ কাব্য রচনার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, এইভাবে লেখি আমরা। তো লেখাগুলো চেষ্টা করি কি একটু মোটা করার জন্য, সাইন পেন দিয়ে লেখার জন্য, একটু নিচে দাগ দেওয়ার জন্য। এই যে মোটা করা, এই বিপারটা করার জন্য বিপারটা চাপ দেবো, তাহলে কি হলো, একটু বোল্ড হলো। লেখার সাইজ পরিবর্তন হয় না, লেখাটা একটু মোটা হয়েছে অন্য লেখা থেকে। এইটা একটু আমরা বোল্ড করি। এখন দেখেন পাশের যে বাটনটা আছে, সেই বাটনটাকে বলে ইতালিক। ইতালিক হচ্ছে একটু বাঁকা করবে, লেখাটাকে একটু বাঁকা করবে। দেখেন আইতে ক্লিক করে লেখাটা একটু বাঁকা হয়, লেখাটা একটু বাঁকা হবে, মানে ইতালিক অর্থই হচ্ছে লেখাটা একটু বাঁকা। আর ইউ এটা হচ্ছে আন্ডারলাইন। তো আমরা যদি একটা লেখা নিচে আবার এই যে ডেসক্রিপশনের নিচে আবার একটা আন্ডারলাইন দিয়ে দিই না, আমরা পারলে একটু সাইন পেন দিয়ে দিই, লাল নীল কালি দিয়ে দিই, তো আমরা এখানে আন্ডারলাইন করলাম, ঠিক আছে। পরে আমরা স্বাভাবিক, এখন আমরা আন্ডারলাইনটা আবার উঠাই দিতে হবে, উঠাইয়া স্বাভাবিক লেখা আমরা লিখে যাব। তো স্বাভাবিক লেখা আবার কি হয়েছে, ওগুলো আমার বোল্ড মোডে চলে গেছে নাকি, বোল্ড মোডে, বোল্ডটাও আমি উঠাই। এখন কি স্বাভাবিক লেখা না? তো কথা হচ্ছে আমি বুঝবো কিভাবে এখানে কি কি ফাংশন অ্যাপ্লাই করা আছে, কি কি জিনিস দেওয়া আছে। আমি দেখেন এইখানে যাই,
বাতি এখানে জ্বলে না, বোর্ডেরও জ্বলে না, ইতালিকেরও জ্বলে না। এখানে চলে গেছি, কি কি জ্বলে? বোর্ড, ইতালিক, বাতি দুটো জ্বলতেছে নাকি? এইখানে যে বোর্ড আর আন্ডারলাইন, তখন বোঝা যাইতেছে এই দুটো বোর্ড আর আন্ডারলাইন করা আছে। এইটা বোর্ড আর ইতালিক করা আছে, এটারে আমি ইতালিক করে দিই, তাহলে এটা কি তিনটাই করা আছে। আবার বলছিলাম যে আমরা আন্ডারলাইন করার ক্ষেত্রে আবার লাল নীল আন্ডারলাইন দিই, ঠিক আছে? এই যে আন্ডারলাইনের গোড়া একটা তীর আছে না, তার মানে এখানে মোর অপশন। হ্যাঁ, এই যে ডাবল, আমি লাইনটারে আন্ডারলাইনের লাইনটারে আমি ডাবল করে ফেলাই, মোর অপশন ডাবল হবে। অথবা এখানে যাই একটু বাঁকা বাঁকা, আমার যদি আন্ডারলাইন কালার, ঠিক আছে? তো এই গেল আমার আন্ডারলাইনের বিষয়, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। এখন আসি ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল আমরা লেখার ক্ষেত্রে, বই খাতা লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলের লেখা দেখি। একটা কার্ড, ভিজিটিং কার্ড বলেন, অনুষ্ঠানের কার্ড বলেন, বা বিভিন্ন জায়গায় লেখার বিভিন্ন স্টাইলের দেখি না, কখনো পেন্সিল হাতে, কখনো সোজা, কখনো তেরা লেখা। এই কাজগুলো করার জন্য এইটা হচ্ছে ফন্টের স্টাইল। ধরি ব্লক করি, আমি যেটুকু ব্লক করি, এখানে কোনায় ক্লিক করি, ঠিক আছে? আমি পুরোটা একবারে ধরি, তাইলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমরা একটু পেন্সিল হাতে লিখলাম, ঠিক আছে? তো আমরা ফন্টের স্টাইল দেওয়ার জন্য যাব কোথায়? এখানে। ফাংশনটা হচ্ছে ফন্ট স্টাইল, এটা ফন্ট, ঠিক আছে? আমরা বলি ফন্ট, ওখানে ফন্ট নামই লেখা আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে ফন্টের স্টাইল পাইলাম, ডিফারেন্ট স্টাইলের ফন্ট পাইলাম। এখন যদি এই ফন্টটারে আমরা ডিফারেন্ট কালার করতে হয়, এইটা হচ্ছে ফন্টের কালার। দেন ব্লক করি, আমি ব্লক করে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে ফন্টের কালার। একই কালার না আরো আছে? এখানে ক্লিক করি কালার। এই যে কালার যেখানে ক্লিক করছি সে তার কোনো তীর আছে নিচের দিকে, তার মানে ফাংশন আরো ভিতরে আসে। তাহলে আমরা ব্লক করে এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ফাংশন চুজ করতে পারবো যে আমরা গ্রিনটা দেবো, এখান থেকে সবগুলো ব্লক করলাম করে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফন্টের কালার। এখন আসি আমরা আমাদের একটু বিরতি নিয়ে যান। 10:30 থেকে দেবো, 10:30 বাজে। এগুলো বিরতিতে একটু কাটগুলো দিয়ে দিন স্যার। হ্যাঁ? কাজ আছে আগে। আচ্ছা, বিরতিতে কাটগুলো দিয়ে দেন, 15 মিনিট ব্রেক নেন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হয় না, তারপর সব বড় হাতের। এখন এই ধরনের পরিস্থিতি যদি ফেস করি যে বড় হাতে করতে হবে বা ভুল লিখছি, ছোট হাতের লিখছি, এটা বড় করতে হবে, এই পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হলে আমাদের ব্লক করব। ব্লক করার পর দেখেন এইখানে একটা অপশন আছে কেজ অপশন নামে, চেঞ্জ কেস নামে, হোম মেনুর ভিতর চেঞ্জ কেস। এখানে ক্লিক করে দেখেন আমি যদি আপার কেস দেই, এখান থেকে সব বড় হাতে হয়ে গেছে না? এখন আমি ব্লক করি, সব যদি লোয়ার কেস দেই, যত অক্ষর আছে এই ডকুমেন্টে সব ছোট হাতের, কোনো বড় হাতের অক্ষর নেই। আমি যদি এখান থেকে আমি যদি দেই
ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এটা নামের ক্ষেত্রে বেশি লাগে বা ফর্ম পূরণ করতে বেশি বলে দেয় অনেক সময় ফর্ম, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম অক্ষর, বা এটা পূর্ণ নামের পূর্ণরূপ, যদি সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ তাহলে কি সব প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হয়। সেক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, ঠিক আছে। তো আমরা ইমাম ট্রেনিং একাডেমি এখানে যেমন লিখছি, আমরা এই জিনিসটাই যদি পরিবর্তন করি, সব ছোটো হাতের আছে। এখন ইমাম ট্রেনিং একাডেমি আইটিএ, এখন আমি চাইতেছি প্রত্যেকটা অক্ষরের শুরুটা বড় হাতের লিখতে, সেক্ষেত্রে আমরা কি করব, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। আমি চাইতেছি ইসলামিক ফাউন্ডেশন কথাটা সম্পূর্ণ বড় হাতের হবে, কি আপার কেস, সব বড় হাতের। তো এখন আর কি আছে এখানে এক্সট্রা অপশন যেটা আছে, টগল কেস। টগল কেস কি, শুরুর অক্ষরটা ছোট হাতের, বাকিটা বড় হাতের। এটা লাগে না আমাদের, কিন্তু যেটা লাগে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস দেখেন, আগের বার আমার কিছু ওয়ার্ডের সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর ছিল না, এখন কি একবারে সব সমস্যার সমাধান করছি না? যত জায়গায় একটা ডকুমেন্ট যদি 500 পেজেরও হয় তাও এক ক্লিকই সমাধান, আমার যাই খুলতে হবে না। যেখানে ফুল স্টপ পাবে, ফুল স্টপের পর বড় হাতের অক্ষর। তো এইভাবে আমরা এটা হচ্ছে চেঞ্জ কেস করতে পারি। বুঝি না? হ্যাঁ, প্রথম অক্ষরটা। এখন আসি আমি যেটা, তো এই অপশনটা গেল, চেঞ্জ কেস অপশনটা গেল। বুলেট অ্যান্ড নাম্বারিং অপশনে আসবো, ঠিক আছে? বুলেট অ্যান্ড নাম্বারিং। এখন বুলেট, এই দেখেন লেখা আছে বুলেটস, পাশেরটায় লেখা আছে নাম্বারিং। তো এখন এই কাজটা একটু ইম্পর্টেন্ট, এইটা আমাদের অনেক ক্ষেত্রেই দরকার হয়, বুলেট অ্যান্ড নাম্বারিং। তো এইটারে আমরা বাস্তবিকভাবে দেখতে থাকি, এটা বুঝতে একটু আমাদের মানে করতে একটু সময় লেগে যাবে। কারণ তো কন্ট্রোল এন্টার দিয়ে আমি মনে করেন যে একটা স্টুডেন্ট লিস্ট লিখবো, স্টুডেন্ট লিস্ট করব। তো আমি স্টুডেন্ট লিস্ট করতে যাই, আপনাদের 100 জন স্টুডেন্টের একটা লিস্ট আমি এখানে নাম ঠিকানা ট্রাই করি। স্টুডেন্ট লিস্ট, 1 নাম্বার যে আছে মনে করেন তার নাম লিখলাম, 2 নাম্বার, তো দেখেন আমি নামের লিস্টটা একটা
লিস্ট করছি 11 জনের নামের একটা পরে নিয়ে আইডি কার্ডগুলো পরে নিয়ে, ঠিক আছে, ক্লাস শেষে নিয়ে দেখেন নামের একটা লিস্ট করছি। কয়জনের নামের লিস্ট? 11 জনের একটা নামের লিস্ট করছি। এখন আমি সিরিয়াল নাম্বারগুলো দিচ্ছি কি 1 2 3 4 5 6 7 8। তো এই রকমের আপনাদের 100 জনের নাম টাইপ করতে যাইয়া 32 পর্যন্ত লিখে মনে করেন 32 এর জায়গায় লিখছি 33, ভুল হয়েছে। তারপর নামের সিরিয়ালের পরবর্তীতে যে 100 পর্যন্ত লিখে গেলাম, কজন? একজন কি বাদ পড়ে গেছে, একজনের খুঁজে পাইতেছি না। তারপর যে রোল নাম্বারগুলো দিলাম পাশে 33 এর পর থেকে সবগুলোই ভুল, আবার সবারটা কাটতে হইবে। সবারটা কাটে 33 রে 32 করবে, 32 আবার ইসেরে 34 রে 33, 35 রে 34, এভাবে সব কাটতে হবে। মানে যা লিখছিলাম সবই তো ভুল লিখছিলাম, যেহেতু হাতে লিখছি। তো এই ধরনের সমস্যাটার সমাধান করার জন্য আমরা যেটা ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে নাম্বারিং ফাংশন। তো আমরা এই নামগুলো কেটে দিলাম। এখন আমি এইখান থেকে যাই, দেখেন নাম্বারিং নামের অপশনটা আমি এখানে ক্লিক করলাম, 1 উঠছে না অটো, 1 নাম্বার অটো উঠছে। নাম্বারিং বাটনে যখন ক্লিক করছি 1 অটো উঠছে। এখন আমি মনে করেন যে রানা এন্টার দিলাম, তখন আমার 2 নাম্বার অটোমেটিক্যালি উঠছে। আমার ওই দিন আগের বার লিখছি হাতে, এইবার আর অপশন ক্লিক করার কারণে হাতে লিখতে লাগতেছে না। এন্টার দিলেই আমার নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে। তো এখন যদি আমি এইভাবে 100 পর্যন্ত যাই, আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাম্বারিংটা, বিশেষ করে নাম্বারিংটা তো আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। প্লাস দেখেন নামের শুরুর অক্ষরটা অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে নাকি? আমি কিন্তু ছোট লিখতেছি, কিন্তু এন্টার দেওয়ার পর বড় হয়ে যাচ্ছে। এইটা পাইলাম। এইটা এই যে 10টা এটার সাথে ম্যাচিং করে না, যেমন 9 এর পর 10 এর জন্য তো একটা আলাদা ফুল স্টপ লাগবে, এই জন্য এটা ম্যাচিং করে নাই। কিন্তু এটা আবার ম্যাচিং করাবে ফন্ট সাইজটার জন্য ম্যাচিং করে না। যখন ফন্ট সাইজ আবার ঠিক থাকে 12 ফন্টের সাথে এটা যায়, ঠিক আছে, 12 ফন্টের সাথে এটা যায়। কিন্তু এখানে আবার বড় অনেক অতিরিক্ত বড় ফন্টের সাথে মনে হয় যাবে, জানি না, কিন্তু 12 ফন্টের সাথে এটা যায়। আমি আপনাদের দেখানোর জন্য একটু ফন্ট বড় করছি, এর জন্য আবার বুঝতে পারছেন 14 ফন্টের সাথেও যায়, কিন্তু এইখানে করলে একটু বেজাল। এটা কম্পিউটারে এইভাবে করছে না, এইগুলা না চাপান যাবে না, এটা অটোমেটিক্যালি স্পেসটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আলাদা সিলেক্ট করে পাশে দেওয়া যাবে না, যায় না, এটা কম্পিউটার অটো নিয়ে নিচ্ছে তো, ঠিক আছে। এখন করতে পারেন, এখন দেখেন আমরা যে কোনটা নাম লিখলাম, নাম্বার সিরিয়ালটা তো পাইছি। এখন মনে হলো আমি নাম্বার জমা দেওয়ার পর, এই লিস্টটা তৈরি করার পর আমি যার কাছে সাবমিট করলাম, আমার উপর যে আছে, সে বললো যে নাম্বার 1 2 না, ঠিক আছে, এখানে আপনি টু ব্র্যাকেট দিয়ে 1 2 দিয়ে দেন, তাহলে একটু ভালো হয়। তা আমি কোনায় ঢুকবো, এই নাম্বারিং এর কোনায় যে আলাদা কোনো অপশন আছে কিনা, দেখেন আমি এটা দিয়ে দিই, তাহলে এবার ব্র্যাকেট করছিলাম। আমার মনে হলো যে আমি রোমান সংখ্যায় লিখবো 1 2 1 2 রোমান সংখ্যায় হবে, তাহলে আমি রোমান সংখ্যা দিতে পারি। আমার মনে হলো যে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে এবিসিডি দেব, এবিসিডি, এটাও দেওয়া যাবে। এখন আমার কথা হচ্ছে এখানে বিভিন্ন ফাংশন আছে, মানে অপশনাল ক্যাটাগরি আছে, আপনার যেটা ভালো লাগবে ওটা আপনি দিয়ে নিতে পারবেন। আপনি মনে করেন যে না কিছুই নাই, কোনো নাম্বারিংই নাই, এখন একটা লিস্ট এইটাই টাইপ করছি, মনে করেন এন্টার দিয়ে টাইপ করছি। প্রথমে নাম্বারিং দেই নাই, নাম্বারিং দিতে আমার মনে ছিল না, কিন্তু আমি নিচের দিকে টাইপ করে দিয়েছি। পরবর্তীতে যদি নাম্বার দেওয়ার দরকার হয় তাহলে পরবর্তীতে ব্লক করে নাম্বারিংটা এখানে ক্লিক করলে আমি নাম্বারিংটা দিয়ে দিতে পারবো।
একটা লিস্ট করছি, নাম্বারিং দেইনি, পরে সিলেক্ট করে সাপোজ এখানে করি, মনে করেন যে স্যাটারডে, ফ্রাইডে। তো এখন এইগুলো মনে করেন যে পাশে নাম্বার দিতে হবে, তো আমি ব্লক করতে পারি। ব্লক করে এইখান থেকে নাম্বারের স্টেটে রাখবো, এটা নাম্বারিং দিয়ে দিচ্ছি, তাহলে অটো নাম্বার জেনারেট হয়, আমার শর্টকাট হয়ে গেল। এখন মনে হলো যে বুলেটের ব্যাপারটা আসে। বুলেট জিনিসটা কি, আমরা লিফলেট কথা বললেন না, ঠিক আছে, যে শুনেন কথা বললেন না, ঠিক আছে। তো দেখা যায় আমরা বুলেট জিনিসটা আমরা লিফলেট, ব্যানার, পোস্টারে ডট ডট দেখি না, পাশে নাম্বার না কিন্তু ডট, টিক, বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে পাশে টিক থাকে, টিক চিহ্ন থাকে, সেই ধরনের যদি কিছু করার দরকার হয় আমার, তাহলে আমরা এই বুলেট অপশন, পাশেরটা নাম্বারিং এর পাশেরটা হচ্ছে বুলেট অপশন, দেখেন বুলেট দিয়ে দিলাম। স্যাটারডে সানডে তো 1 2 এর দেব কি, এটা বুলেট হয়, তো বুলেট দিয়ে দিলাম পাশ দিয়ে। যদি আমার এক্সট্রা বুলেট দরকার হয় তো এইটা দিতে পারি, আমি এই ধরনের দিতে পারি। এখন দেখুন এগুলো সামনে পিছনে চাপানো যায়, এগুলোর একটা বুলেটে ধরে যদি টান দেন সামনে পিছনে নিয়ে যাওয়া যাবে। এই আবার ব্লক করেন, ব্লক করে এখান থেকে আপনি বুলেট চেঞ্জ করেন, ক্লিয়ার। তো বুলেটের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছে, নাম্বারিং এর ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। এখন এই বুলেট এন্ড নাম্বারিং দিয়া আমরা দেখি একটা কাজ করা যায় কিনা দেখি। কারণ আমি পেন ড্রাইভটা তো ঢুকানো আছে, এক্সাম্পল দেখেন আমি একটা কোশ্চেন পেপার তৈরি করছি। এখানে কোশ্চেন পেপারটা হচ্ছে এরকম যে মানে সচরাচর কোশ্চেনটা যেভাবে আপনাদের পান, উপরের নাম এই স্টাইলে দেওয়া তো দেখছি আমরা, ঠিক আছে, একটা দিতে পারেন। এখান থেকে নাম ঠিকানা লিখবো, তারপরে দেখেন 1 নাম্বার দিছি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে অটো নাম্বার দিছি। এগুলো অটো নাম্বারের ভিতরে আবার 4টা করে অপশন, 1 2 3 4, মানে নৈমিত্তিক কোশ্চেন যেটা করছি 1 2 3 4 4টা করে অপশন দিতে। আবার রোমান সংখ্যা দিয়ে দিছি যাতে স্টুডেন্টরা টিক চিহ্ন দিতে পারে। তো এই ধরনের যদি একটা কোশ্চেন পেপার তৈরি করতে হয় বুলেট নাম্বারিং এর মাধ্যমে, তাহলে আমরা কিভাবে করব? কারণ এখানে দুইবার নাম্বার জেনারেট করা, একবার এখানে এই নাম্বার, আবার মাঝখানে এখানে আবার নাম্বার, তাহলে সিকোয়েন্স ব্রেক হয়ে গেল না। 2 লেখার পর আবার 4টে বুলেট, আবার 3, তাহলে ওই 3 পাবে কেমন? তো এই ধরনের একটা কোশ্চেন আমরা যদি টাইপ করতে চাই তাহলে আমরা কি করব? আমি সেক্ষেত্রে এটা কাটিয়ে টানতে প্রথমে নাম্বারিং অন করে আমি কোশ্চেনটা 1 নাম্বার এই যে নাম 1 2 অন করি, নাকি কোশ্চেন লিখবো? সরাসরি কোশ্চেন লিখে দিই, একটা কোশ্চেন লিখি আমি, সাইজটা একটু বাড়াই নি। এখান থেকে লিখলাম, আমি ভুলভাল লিখবো কারণ সঠিক লেখা টাইম নষ্ট করার মতো সময় নাই, আর হাতের স্পিডও অত বুলেটের মতো না, ঠিক আছে। দলিল অফিসের সামনে বা কোর্টের সামনে গেলে দেখা যায় গল্প করতেছে, সব কিছু করছে, হ্যাঁ, আর লিখতে বসে টাইপ করতেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওভাবে আমি ট্রাই করিনি কখনো, পারিও না, স্পিড কম। তো
তো এইখানে কোশ্চেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন এটার চারটা অপশন দেওয়ার জন্য এখান থেকে আমি মনে করেন যে ABCD নেব। অপশন এ এন্টার দিলে তো অপশন বি, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখন আমি এন্টার দিলে ই নাম্বার চলে আসে, কিন্তু আমার ই নাম্বার তো দরকার নাই, আমার দরকার ফ্রেশভাবে। হ্যাঁ, আবার আর একটা যদি এন্টার দিই, আর একটা দিই, তাহলে ই অটোমেটিক্যালি কাটে দিয়ে পাশে চলে গেছে। দেখেন, ই অটোমেটিক্যালি কাটটা পাশে চলে গেছে, মানে এক এন্টারে সিরিয়ালটা বজায় রাখেও পরের এন্টার ডাবল এন্টার দিলে বোঝা যায় না আমার কোনো কাজ নাই, পাশে চলে যায়। ঠিক আছে, তো আবার কোশ্চেন লিখলাম, কোশ্চেন লেখার পর এখন আবার ওই অপশন সেটটা দিতে হবে না, তখন আবার এই মাউসটা ধরে আমি শুধুমাত্র এখানে একটা ক্লিক করলে ওই ABCD আগেরটার মতো ফলো করবে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ডাবল এন্টার কাটলাম আমি। তারপর আবার একটা কোশ্চেন লিখলাম, আবার এখান থেকে আমি অপশনটা 1, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ডাবল এন্টার, কোশ্চেন এন্টার, হ্যাঁ সেটাই দেব। ঠিক আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোশ্চেন লিখি। তা আমার কাজ অনেক শর্টকাট না, ফাংশন জানলে। আপনাদের টাইপিং শেখাটা হচ্ছে 2 মিনিটের ব্যাপার, যে কিবোর্ডে আছে ওই যে প্রথম কিবোর্ড পরিচিতি, এইটাতে টাইপ করবেন, এইটাতে এইটা। ঠিক আছে, তো এটা 2 মিনিটের ভিতরেই টাইপ কমপ্লিট। কিন্তু মূল কথা হচ্ছে আমরা ফাংশন জানলে কি হবে, সহজ হবে, কাজটা অনেক সহজে পারবো। তো এই হচ্ছে আমার, যেহেতু কোশ্চেনটা রেডি, ঠিক আছে, অপশনও রেডি, কিন্তু এইখানে নাম্বারটা দেওয়া হয় না। এই যে কোশ্চেনের নাম্বারটা দেওয়া হয় না, এখন অপশনের নাম্বারটা দেওয়া হয়েছে। কোশ্চেনের নাম্বারটা দেওয়ার জন্য আমরা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, পরের লাইনও সিলেক্ট করব, কোশ্চেনগুলো সিলেক্ট করব। এখন কথা হচ্ছে সিলেক্ট করতে গেলে একটা সিলেক্ট করতে গেলে আরেকটা কেটে যায়। তো এই ক্ষেত্রে আমার কন্ট্রোল কির কথা বলছিলাম না, লেখাকে বিভিন্নভাবে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল বাটন। তো কন্ট্রোল বাটনটা চিপে ধরবো আমরা। প্রথমটা যদি আমরা দেখেন, কন্ট্রোল চেপে ধরে আমরা প্রথমটা ব্লক করলাম, কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টা ব্লক করলাম, তৃতীয়টা ব্লক করলাম। কোনটা? ও আচ্ছা, এটা ব্লকটা কেটে দিই। হ্যাঁ, আমার কোশ্চেনগুলো শুধু ব্লক করছি, কোশ্চেনগুলো ব্লক করার পর এইখানে একটা নাম্বার দিয়ে দিই। হয়েছে? এবার যে দেখেন ওইখানে 1 2 3, ও বুঝে নেছে যে এইটা আমার সিরিয়ালে যে ব্লক করছে এটা আবার 1 2 করতে হবে। কোনটা? 5 পর্যন্ত 5টা ব্লক করছি না আমি? লেখাটা একটু ভিতরে ঢুকাবেন, এক রে টানা যায় না, কিন্তু আপনি চাইলে ABCD রে টাইনে দিতে পারেন, এইটা একটু টাইনের সামনে দিতে পারেন। ঠিক আছে, বুঝি না? মানে এক লাইনের ভিতর 2 লাইনের ভিতর 2 লাইনের ভিতরে ABCD এইভাবে, তাইলে এই করতে হবে আপনাকে, তাইলে আবার বেজাল বাজবে। প্রথমে স্পেস দিয়ে এইটা লিখবেন, আমি নিচে যাই। এটা ক্লিয়ার? তারপর সামনে টাইনে টেনে নিয়ে যাবেন আপনারা। ঠিক আছে, কোশ্চেনগুলো সামনে টাইনে নিয়ে গেলে তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই ঠিক আছে, তো কিন্তু আপনি যেটা বললেন আপনারা যে কোশ্চেন লিখবেন, এখান থেকে কোশ্চেন লিখছেন, তারপরে এখান থেকে অপশন লিখবেন, অপশন সরি রোমান সংখ্যা এটা নাকি অপশন, তখন এইখান থেকে লিখছেন অপশন। ঠিক আছে, স্পেস দিয়ে দিয়ে সামনের দিকে বা ট্যাব দিয়ে সামনে যাইতে হবে, তখনকার রোস্ট হচ্ছে ট্যাব দিয়ে আপনি একটু স্পেস করে পরের অপশন লেখেন, এন্টার দিয়ে নিচে নামবেন,
এটা লিখছেন অপশন, ট্যাপ দিয়ে সামনে যাবেন, 4টা অপশন। তখন আবার ওই আপনার গোড়ায় যে নাম্বারগুলো হাতে লাগাইতে হবে, অটো কাজ করবে না, বুঝতে পারছেন? যে আলাদা করতে হবে। হ্যাঁ। মার্ক করে এরকম করবে না। কম্পিউটারে সিস্টেম দেয় না এইজন্য। এইখানে দেখেন, এইখানে তখন আবার এটা একটা লাইন হিসেবে আছে, যখনই ব্লক করে আমি দেব তখন কি হবে, একটা লাইন হিসেবে নিয়ে নেব। তো এই গেল আমার বুলেট অ্যান্ড নাম্বারিং, এবং এর মাধ্যমে একটা কোশ্চেন পেপার তৈরি করা। তো হোম মেনুর আমরা হোম মেনুর কি কি পাইলাম, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, তারপরে হচ্ছে চেঞ্জ কেস, ফন্টের কালার, তারপরে হচ্ছে এটা অ্যালাইনমেন্ট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, তারপর বুলেট, নাম্বারিং, তারপর স্পেস, রিমুভ স্পেস। রিমুভ স্পেস করার পর এখন হোম মেনুতে আর কি আছে সেটা জানার জন্য আমরা যাব হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, মানে জানার জন্য না, এই দুটো অপশন দেখি আমরা এখান থেকে যা যা আছে সামনে পড়বে। হোম মেনুতে তো একটু বেশি কাজ, যা যা বাটন আছে সবগুলো সম্পর্কে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের দুটো অপশন আছে। ফাইন্ড করা কি, কোনো কিছু খোঁজা, আর রিপ্লেস করা একটার পরিবর্তে আরেকটা দেয়া। এর আগে আপনাদের এই 3টা অপশন শিখে কাট করা, কপি করা, পেস্ট করা। আমি আগের অন্য ডেস্কটপে কাজ করার সময় করছি না, কপি পেস্ট করছি। যে কপি করা, কাট করা, পেস্ট করা, এইখানেও সেই কাট কপি পেস্টের ব্যাপারটা একটু কমপ্লিট করি। কাট করা কি, কেটে নিয়ে যাওয়া, কন্ট্রোল জি। আচ্ছা, এখন কাট করা, দেখেন কপি করা, কাট করা, আমি একটু যে ইসলামিক ফাউন্ডেশন এই কথাটারে কপি করে, এই যে ডকুমেন্টটা আলাদা, এই ডকুমেন্টটা কোশ্চেন পেপার, বুঝছেন? এটা নতুন ডকুমেন্ট, এটার উপরে কিছু নাই। আগের ডকুমেন্টটা ছিল কি, ইসলামিক ফাউন্ডেশনের উপরে লেখা ছিল। আমার মনে হলো যে এইটা কপি করে ওইখানে নিয়ে যায়, তাহলে আমি এটা রাইট বাটন ব্লক করলাম, কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি, অথবা এখান থেকে কপি, এখান থেকে কপি করলাম, বা রাইট বাটন ক্লিক করে, রাইট বাটনটা ক্লিক করব সিলেক্টের মাঝখানে রাইখা, ফাঁকা জায়গায় রাখলে না, ঠিক আছে? ফাঁকা জায়গায় রেখে ক্লিক করতে গেলে কপি ওই সিলেক্ট কাটে যাবে। তো সিলেক্ট করার মাঝখানে রেখে কপি, কপি করার পর যেখানে আমার পেস্ট করা লাগবে সেখানে চলে যাব। আমি পেস্ট করবো তো উপরে, তো উপর থেকে একটু জায়গা আমি খালি বানাই, উপর থেকে জায়গা খালি বানাইলাম। এইখান থেকে আমি পেস্ট করবো কি, এই বাটনটা হচ্ছে পেস্ট, দেখেন এই পেজে চলে আসছে না। এখন আমার মনে হলো যে ইমাম ট্রেনিং কথাটা উপরে থাকবে আর ইসলামিক ফাউন্ডেশন কথাটা নিচে থাকবে, তাহলে উপর থেকে এটার কপি করবো না, এটারে কাট করবো, রাইট বাটন ক্লিক করে কাট। এখন ওটা কেটে গেছে, এইখানে মাঝখানে একটা গ্যাপ তৈরি করে, এন্টার দিয়ে একটা গ্যাপ তৈরি করে এখানে পেস্ট করে দিই, তাহলে ইসলামিক ফাউন্ডেশনটা ওখানে বসে গেল। ক্লিয়ার? তাহলে এই যে 3টা অপশন আছে, বাটন আছে, কাট করা, কপি করা, কাটটা হচ্ছে আমি মনে করেন যে একটা জিনিস কাটতে নিয়ে আসবো, এই রিসাকাটি কাশীপুর বরিশাল, এইটা মনে করেন যে এখান থেকে কাটবো, রাইট বাটন ক্লিক করে কাট করছে। এখন কাটটা কি মাউসের ভিতরে আছে, মাউস জানে যখন কাট আছে, মনে করেন এইটারে নিচে বসাই দিতে হইলে, মনে হইলে যে বললো নিচে বসাইবে, রাইট বাটন ক্লিক করলাম, আমি পেস্ট, এখানে পেস্ট পাবেন, এই পেস্ট করছি, ঠিক আছে? পেস্ট করে দিলাম, তো কি করব, উপর থেকে কেটে নিচে পেস্ট হয়েছে। ক্লিয়ার? কাট, কপি, পেস্ট। এখন আমরা ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজের কথায় গেছিলাম যে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস করতে হবে। ফাইন্ড করার অর্থ কোনো কিছু খোঁজা, রিপ্লেস করার অর্থ একটার পরিবর্তে আরেকটা বসানো। আমরা এই কাজটা করার জন্য কিছু ডাটা লিখি, আচ্ছা লিখতে থাকি, ঠিক আছে? লিখতে থাকি।
আপনাদের 100 জনের নাম রোল আমি সংরক্ষণ করবো, এখানে মনে করেন একজনের জন্য লিখছি নাকি। এই জিনিসটা সেম জিনিসটা নাম রোল অ্যাড্রেস ফোন নাম্বার এই কথাটা তো সবার ক্ষেত্রেই সেম। তাহলে এই কথাটা যদি বারবার না লিখে আমি 100 পিস বানাই ফেলাই, কপি কইরা এখানে কপি করব, একটা লাইন বেশি ধরছি, দেখেন একটা লাইন বেশি ধরছি, এখানে বেশি ধরছি না বাড়তি, ব্লক করছি বাড়তি, বা একটা লাইন বাড়তি ধরে বাড়তি ধরে কপি করলাম, কপি করছি। এখন কপি করার পর এইখানে আসছে আমি পেস্ট করব, দেখেন পেস্ট করছি, হয়ে গেল না? তো এখন আমি পেস্টের চাপ দিতেছি বারবার, দেখেন কয়টা পেজ, 23টা পেজ তৈরি হয়ে গেছে। এই জিনিসটা যদি বারবার কপি না করে যদি আমি কপি করতে পারি না, তাহলে আমার বারবার লেখা লাগতো, তাহলে তো আমার অর্ধেক টাইম এখানেই, মানে 3 ভাগের 2 ভাগ টাইম এখানেই চলে যাবে একই জিনিস বারবার লিখতে লিখতে। তাহলে এখন পারি কি শুধু আমার যার যার নামটা এখানে লিখতে, নাম রোলগুলা লিখে দিলেই কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কমপ্লিট করার পর কিছু নাম লিখবো না, রোল নাম্বার কিছু লিখি, কিছু রোল নাম্বার লিখি। মনে করেন যে 12, অ্যাড্রেস মনে করেন বরিশাল, 22। বরগুনা জেলার আছেন কে? কে আছেন আপনারা? না এখানে কোনো সিরিয়াল মেনটেন করি নাই, ঠিক আছে? আমরা একটা কাজ দেখব, কাজটা বোঝার জন্য আমরা এই লিস্টটা তৈরি করছি, যেখানে এসে এখন দেখেন ফাইন্ড করা, কোনো কিছু খোঁজা, একটা লিস্ট থাকতে পারে, মনে করেন যে 100 পেজের একটা 500 পেজের একটা লিস্ট থাকতে পারে, যেখান থেকে আমার কোনো কিছু খুঁজে বের করতে হবে। তো কোনো কিছু খুঁজে বের করতে হলে আমরা এই অপশনটায় চলে যাব, ফাইন্ড অপশনে চলে যাবে। এখানে একটা সার্চ বার চলে আসবে। মনে করেন আমি কি খুঁজতেছি, মনে করেন যে রোল নাম্বার 606। দেখেন অটোমেটিক্যালি 06 খুঁজে বের করে দিচ্ছে না কম্পিউটার। আমি ছিলাম শুরুতে, কিন্তু 06 এর এখন ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম সব কিছু জানা যাবে না, অটোমেটিক্যালি আমি পেয়ে গেলাম। আমি খুঁজতেছি রোল নাম্বার 99 কে, 99 যেখানে আছে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। আমি খুঁজতেছি 05 কে খুঁজতেছি, 05 এই জায়গায় আমি লিখি নাই, আমি খুঁজতেছি
লিখতেছি মনে করেন যে 10 লিখি নাই কত 03 আছে নাই কত আছে 12 বাসা বরিশাল। তো এইরকমের করে আমরা ফাইন্ড করতে পারবো যে কোনো ডকুমেন্টের ভিতর দিয়ে। ডকুমেন্টে যদি আপনি স্ক্রল করে যাইতে চান, দেখেন এখানে পেজের সংখ্যা বলি আমি 32টা পেজ। শুরুতে যাইয়ে যদি আপনি স্ক্রল করে যাইতে চান তাহলে পেজ আমাদের নিচের যে কম্পিউটারে পেজ আছে, কোনো ডকুমেন্টে 700-800 পেজ আছে। স্ক্রল করে আপনি যেতে পারবেন না, একে পিসি স্লো হইলে হ্যাং করবে। আর ওইভাবে স্ক্রল করতে করতে 700 পেজ, এই 10-12টা পেজ স্ক্রলে যত দ্রুত হয় 700 পেজ স্ক্রলে অত দ্রুত হয় না, স্লো কাজ করে। একটা ঘুরি দেয় তারপর কতক্ষণ লোড নেয়। তাহলে আপনার যদি যার নিচে 5 বছর পর আসেন যে আমার সার্টিফিকেট দরকার, আমি একটা কোন ব্যাচ মনে নাই, কিছু মনে নাই, নামটা মনে আছে বা ফোন নাম্বারটা মনে আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে সার্চ দেবে সে। এখন যদি আপনি স্ক্রল করে আপনার বাইর করতে হয় ডকুমেন্টের ভিতর দিয়ে, তাহলে আপনার দেখা যাবে 2-1 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু এখানে যদি সার্চ দিয়ে সে বের করে, আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেই আপনারটা ম্যাচিংটা পেয়ে যাবে। পাশে তো সব ডকুমেন্টের তথ্যই, কোন ব্যাচের কি আছে সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আমার ফাইন্ড করা। এখন এটা কি আগে ফাইল খুললে তারপরে সার্চ দিতে হবে? ফাইলটা তো আগে খুলে নিতে হবে নতুন করে আপনার ইসে, যখন পুরান ফাইলে। এখন আমি একটা পুরান ফাইল খোলার চেষ্টা করি, তাই এখানে কোনো ফাইল আছে, ডকুমেন্ট আছে? হ্যাঁ, এই যে ডকুমেন্টটা খারাপ করে। আচ্ছা, বোঝার জন্য এখানে এটা কি করছে দেখা যায় না। এনাবেল এডিট করা, এনাবেল এডিট এখানে আমি একটা নাম্বার লিখে আসি, ঠিক আছে? তো আমি একটা নাম্বার লিখলাম, নাম্বার লিখে সেভ করি। সেভ করার দরকার নেই। তো আমার একটা জায়গায় আমার একটা ফোন নাম্বার আছে, এই ডকুমেন্টের ভিতরে আমার একটা জায়গায় একটা ফোন নাম্বার আছে। এখন আমি স্ক্রল করে, আমি যদি স্ক্রল করে খুলতে যাই, এখন আমি নিজেই পাবো না কোন জায়গায় আছে, ঠিক আছে? পাবো। এখন ওইভাবে যদি না পাই তাহলে সার্চ করতে হবে। ফাইন্ড, আমি এখানে লিখতে হবে, কিন্তু এখানেই হ্যাং করে 0-1-9-8-7-3-8-5 চলে আসছে। কোন পেজে ছিল এটা, কত নাম্বার পেজে ছিল? দেখ 89 নাম্বার পেজে ছিল। আমার স্ক্রল করার দরকার হয় না, আমি ডকুমেন্টটা ম্যাচিং ভাবে পেয়ে গেছি।
আমি যেটা দেখাইতেছিলাম, এখন আসি রিপ্লেসের কথা। এইটা আপনাদের কাজকে অনেক সহজ করবে। রিপ্লেসের ব্যাপারটা কি, যে আমার একটা জিনিস ভুল হয়েছে, আমার টাইপ করতে দেয় একটা জিনিস ভুল হয়ে গেছে, এমন ভুল হয়েছে যে 100 জায়গায় সেম ভুল হয়েছে, 500 জায়গায় ওই একই ভুল হয়েছে। এখন করতে হবে কি, ওই একটা একটা খুলতে হবে আর কাটতে হবে, আবার নতুন করে লিখতে হবে। তার মানে আমার নতুন ডকুমেন্ট টাইপ করতে যে সময় লাগবে তার চেয়ে অনেক বেশি সময় যায় এডিট করতে। সেক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারি। দেখেন রিপ্লেস নামের যে অপশনটা, রিপ্লেস, আমার মনে করেন এখানে ভুলটা হয়েছে এই যে নাম, এখানে রোল লিখছি না, রোলটা আমাকে বলা হয়েছিল রেজিস্ট্রেশন লিখতে, আমি লিখছি রোল। তাহলে আমি এই রোল নাম্বার যত জায়গায় আছে আমি সব জায়গায় রেজিস্ট্রেশন কথাটা চাইতেছি। তাহলে রিপ্লেস করব ফাইন্ড হট। রিপ্লেস মেনুতে গেলে ফাইন্ড হট মানে ভুল কোনটা, আমার ভুলটা উপরে, সঠিকটা নিচে। আমার ভুল হচ্ছে রো, আর ও ডাবল এল, রো। আর রিপ্লেস উইথ REGISTRATION, রেজিস্ট্রেশন, রিপ্লেস অল। ওকে, দেখেন এই ডকুমেন্টে এখন কোথাও আপনি রোল কথাটা পাবেন না, সব জায়গায় রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার মানে কাজ আমার 10 সেকেন্ডের ভিতরে আমি 10 ঘন্টার কাজ কমপ্লিট করে ফেললাম। এইখানে একটা প্যারাগ্রাফ লিখছিলাম আমি, আই লিভ ইন BARISL, BARISL। এখন আমি বরিশালের বানানটা নিয়ে একটু সন্দেহ আছে, অনেকে লেখে BARISL, অনেকে লেখে BARISL। এখন আমাকে বলা হয়েছে BARISL লিখছেন, ঠিক আছে, কিন্তু BARISH দিয়ে দেন, ওইটাই মনে হয় ভালো হবে। তাহলে আমার বিপদ না, একটা প্যারাগ্রাফ লিখছি 50 জায়গায় বরিশাল আছে, এখন কত জায়গায় খুঁজবো আমি? তা আমি কি করলাম, আমি যেহেতু অপশন জানি, বরিশাল ভুল কোনটা, BARISL বরিশাল, এটা হচ্ছে আমার ভুল। সঠিকটা হচ্ছে BARISHAL, রিপ্লেস অল। ওকে, এখন দেখেন এই ডকুমেন্টের যত জায়গায় বরিশাল লেখা ছিল সব জায়গায় কি BARISHAL হয়ে গেছে, ঠিক আছে। আগে পেজ সেটা মানে সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করে নিতে হবে না, এই ক্ষেত্রে আর সিলেক্ট করা লাগবে না, এখানে অল ডকুমেন্টের উপরেই কাজ করবে। তাহলে আমরা হোম মেনুর কি পাইলাম, ফাইন্ড পাইলাম, রিপ্লেস পাইলাম, আর একটা পাইবো এখানে অপশন আছে, ফাইন্ডের কোনায় ক্লিক করছি। এখন দেখেন গো টু নামের একটা অপশন আছে, গো টু নামের একটা অপশন আছে। এখন এই গো টু অপশনটা এইখানে বলবেন, জানি স্যার যখন আমি আবার চাই। তো এখন দেখেন এই ডকুমেন্টের ভিতরে আপনি যদি মনে করেন যে 42 নম্বর পেজে যাবেন, 55 নম্বর পেজে যাবেন, এরকম যদি চাইতে হয় আপনার একবারে চলে যাবেন, স্ক্রল না করে। অনেক সময় যাওয়ার দরকার হয়, বসে স্ক্রল করতে অনেক কি লাগে, সময় লাগবে। ফাইন্ড গো টু কোথায় যাবেন, পেজে। পেজের মনে করেন যে 50 নম্বর পেজে আমি গো টু করলাম, এখন 50 নম্বর পেজে চলে আসবে। বর্তমান যে জায়গাটা সেটা হচ্ছে 50 নম্বর পেজ, ঠিক আছে। তো এইভাবে আমরা গো টু করতে পারি। আমরা যদি তো দেখি, তো মোটামুটি এই হোম মেনুর যে অপশনগুলো ছিল শেষ হয়ে গেছে। হোম মেনুতে আর কোনো বেসিক অপশন নাই। এখন এইখানে আমরা পাবো ফাইল মেনুর অপশন, দেখবো ফাইলের ভিতর চলে যাব। এখন কোথায় যাব, ফাইলের মেনুর ভিতর চলে যাব। এই যে পেজটা তৈরি করছি আমি, এই পেজটা আমি সেভ করে রাখতে চাইতেছি। ফাইল মেনুর ভিতর কি পাবো, সেভ অ্যাজ, এগুলো পাবো ফাইলের ভিতর। এখন ডকুমেন্টটা যদি সেভ করে রাখতে চাই, ফাইল মেনুতে গেলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমার কাছে একটা নাম চাবে, যে কি নামে সেভ করতে চাই। তো আমরা সঠিক নিয়ম হচ্ছে, প্রথমবার যখন ডকুমেন্ট এখন পর্যন্ত সেভ করেন নাই, নতুন ডকুমেন্ট, সেক্ষেত্রে আমরা যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজে। সেভ অ্যাজে যাওয়ার পর আমি কি নামে সেভ করব, এটার মনে করেন যে আমি সেভ করলাম
মোবাইল নাম্বার দিয়ে সেভ করব, করলাম 01988873852 এই নামে সেভ করলাম। এখন কোথায় সেভ করব, লোকেশন কোথায়, সেভটা পরবর্তীতে পাবো কোন জায়গায়? এখন দেখেন এইখানে যে লেখাটা ওঠে এইটা হচ্ছে তার সেভ লোকেশন। সেভ হইতেছে বর্তমানে কোথায়? দিস পিসির ডকুমেন্টের ভিতর। আমি দিস পিসির ডকুমেন্টে চাইতেছি না সেভ করতে, আমি সেভ করতে চাইতেছি মনে করেন যে এইখানে যে ড্রাইভগুলো আছে আমার ড্রাইভের ভিতর, মনে করেন যে ই ড্রাইভের ভিতরে মনে করেন যে স্টুডেন্ট ইনফরমেশন নামে যে ফোল্ডার করছিলাম আমরা, সেই ফোল্ডারের ভিতরে আমরা সেভ করব। সেভটা হবে কি মোবাইল নাম্বার অনুযায়ী, ঠিক আছে? তার মানে আমি সেভ দিলাম, এখন আমরা পাবো কোথায়? ই ড্রাইভে স্টুডেন্ট ইনফরমেশন, এই যে ডকুমেন্টটা আমরা একটু আগে সেভ দিছি। তো এই ডকুমেন্টটা সেভ দেওয়ার পর কি হিসেবে সেভ দিলাম? সেভ অ্যাজ হিসেবে সেভ দিছিলাম নাকি? আর নাম, ডকুমেন্টের নাম কি? মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বারটাই ডকুমেন্টের নাম। এখন একদিনে তো একটা ডকুমেন্ট লেখা সম্পূর্ণ শেষ হয় না, অনেক সময় বা 1 ঘন্টা শেষ হয় না। আমি 1 ঘন্টা কাজ করে চলে গেছি, 2 ঘন্টা কাজ করে পরে এই ডকুমেন্টের সাথে বাড়তি অংশ যুক্ত হবে। আমি কিছু অংশ ডকুমেন্টের সাথে যুক্ত করলাম, যুক্ত করার পর এখন কি করব? ওইটা ডকুমেন্টের সাথে যোগ করে দিতে হবে না? এই যোগ করার জন্য হচ্ছে সেভ, যোগ করার জন্য সেভ, একটা সেভে ক্লিক করলেই হয়ে গেল। প্রথমবার সেভ এস, পরের বার এখানে বা এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলেই আপনার কাছে তখন আর নাম ঠিকানা কিছুই যাবে না, কি নামে সেভ করব বাকি আশা এই বিষয়ে কিছুই যাবে না। জাস্ট সেভে ক্লিক করব আমরা ওইটার সাথে। সেভ এজে হচ্ছে নতুন ডকুমেন্ট যখন লিখবো তখন সেভ এজ দিয়ে একটা নাম দিয়ে নিতে হবে। পরবর্তীতে যখন ডকুমেন্টটা সেভই আছে ওইটার সাথে নতুন কিছু যুক্ত করলাম তখন কি সেভ এজ মানে সেভ, পরের বার একটা সেভ দিলেই সেভ হয়ে যাবে। গেল সেভ হয়ে, এখন যদি সেভ হয়, সেভ হলো, তারপরে আমরা দেখব কি ফাইল মেনুতে আছি। ফাইল মেনুর আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে প্রিন্ট। ফাইল মেনুর আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে প্রিন্ট করা। তো আমাদের ডকুমেন্ট তো আমরা লিখতে পারি, এখন প্রিন্ট করতে পারতে হবে না? আমরা এখন শিখব ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট বাটনে ক্লিক করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ডকুমেন্টটা যখন লিখছি এখানে কিছু লাল দাগ আছে না? লাল দাগ আছে এই ডকুমেন্টে, এখানে লাল দাগ আছে, এখানেও কিছু লাল দাগ আছে। তো লাল দাগের মানেটা কি? এখানে লাল দাগটা হচ্ছে লেখা ভুল, মানে একটা ওয়ার্ড লিখছি আমি, দেখেন এখানে যে একটা ওয়ার্ড লিখি আমি GOOD, গুড, লাল দাগ করছে, সবুজ দাগ করছে, সবুজ দাগ। আবার লিখি GOOD, গুড, এইবার সবুজ দাগও পরে নাই। এইবার লিখি BANN, এটা সঠিক হয়ে গেছে। আমি এইখানে মনে করেন যে অটো সঠিক নিয়েছি, তো BANN এইখানে কি হয়েছে? লাল দাগ করছে, কারণ কি এই ওয়ার্ডটা ডিকশনারিতে নাই। গুড শব্দটা ডিকশনারিতে আছে, লাল দাগ কিছুই পড়ে নাই, সবুজ দাগ পড়ে নাই। আবার এই গুণের প্রথমে সবুজ দাগ করছে কারণ প্রথম অক্ষর বড় হাতের দেওয়া দরকার। কম্পিউটার বলতেছে প্রথম অক্ষর যেহেতু বড় হাতের দেন না, এটা সবুজ দাগ, মানে গ্রিন সিগন্যাল হচ্ছে ভুল না, সম্পূর্ণ ভুল না, সিগন্যাল মানে আংশিক ভুল, ঠিক আছে? তো কিন্তু আমরা যখন প্রিন্ট দিতে যাব, প্রিন্ট দিতে গেলে প্রিন্ট প্রিভিউ দেখায়, যে প্রিন্ট দিলে কি রকমের দেখাইবে। ফাইলে যাই আমি, প্রিন্ট, দেখেন এটা হচ্ছে প্রিন্টের প্রিভিউ, ফ্রেশ না ডকুমেন্টটা? কোনো লাল দাগ আছে?
লাল দাগ নাই, লাল দাগগুলো চলে গেছে, কারণ প্রিন্টিংয়ে লাল দাগ সবুজ দাগ ওইগুলো আসবে না, ডকুমেন্ট প্রিন্টিংয়ের সময় একদম ফ্রেশ আসবে। তো এই হচ্ছে প্রিন্টের প্রিভিউ। এখন যদি আমরা প্রিন্ট দিতে যাই, তো প্রিন্ট দেওয়ার এইখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আমি কিভাবে প্রিন্ট দেবো সেটার কিছু কম্পিউটারে তো বলে দিতে হবে। আমরা ফটোকপির দোকানে গেলে কি করি, ভাই এইটার 2 কপি দেবেন, 1 নাম্বার পেজের 4টে দেবেন, 5 নাম্বার পেজ দেওয়া লাগবে না, 6 নাম্বার পেজের 2টা দিয়েন, এইভাবে আমরা বলি না, দোকানদারে বুঝাই 5 সেট দিয়েন, 10 সেট, 6 নাম্বার পেজ লাগবে না। তো এই যে কথাগুলো বুঝাই, ফটোকপির দোকানদারের তো মাথা আছে, সে বুঝে নাই, কারণ তো কম্পিউটারে বুঝাইতে হলে তো তার কিছু কমান্ড দিয়ে বুঝাইতে হবে। এখন সেই কমান্ডগুলো হচ্ছে নাম্বার অফ কপিস। এই পেজ ডকুমেন্টে মনে করেন 10টা 20টা 30টা পেজ থাকতে পারে, নাম্বার অফ কপিস এখানে যদি 2 দেই তাহলে 2 সেট বের হবে, 1 নাম্বার পেজেরও 2টা বের হবে, 2 নাম্বার পেজেরও 2টা বের হবে। নাম্বার অফ কপিস 5টা দিতে পারি, 10টা। এখন কথা হচ্ছে প্রিন্ট অল পেজ। এখানে দেখেন প্রিন্ট অল পেজ সিলেক্ট করা, কি প্রিন্ট অল পেজ মানে ডকুমেন্টে যে 500 পেজ থাকলে 500 পেজে প্রিন্ট হওয়া শুরু করে দেবে। কিন্তু আমার চাইতেছি পেজেস, PAGES পেজেস, এখান থেকে যদি আমি দেই দেখেন তখন কি হবে, যে আমি দিলাম 1 নাম্বার পেজ, এখন উপরে অল পেজ মুছে গেছে না, লেখা হচ্ছে কি প্রিন্ট কাস্টম পেজ, যে 1 নাম্বার পেজ, ওইখানে যদি 1 দিই প্রিন্ট হবে কি 1 নাম্বার পেজ, কয় কপি হবে 2 কপি। আমি এখান থেকে কপি কমাই দিতে পারি 1 কপি, তার মানে এখন 1 নাম্বার পেজে 1 কপি হবে। আমি 1 থেকে 5 মাইনাস দিয়ে বুঝাইলাম কি, এটাতে রেঞ্জ বুঝাইলাম যে 1 থেকে 5, তার মানে 1 থেকে 5 পর্যন্ত পেজ প্রিন্ট হবে। আমি কমা দিলাম, কমা দিয়ে লিখলাম 10, তাহলে বুঝলো কি কম্পিউটার 1 থেকে 5 প্রিন্ট করতে হবে, তারপরে 6, 7, 8, 9 এগুলা লাগবে না, 10 নাম্বার পেজ প্রিন্ট করতে হবে। আমি কমা দিয়ে লিখলাম 20, তার মানে বুঝলো কি 10 নাম্বার পেজের পর 20 নাম্বার পেজ প্রিন্ট করতে হবে। তারপরে কমা দিয়ে লিখলাম 25 থেকে 30, তার মানে তখন আবার রেঞ্জ পাবে কি, তো 25 থেকে 30 পর্যন্ত সব প্রিন্ট করতে হবে। আপনি যদি রেঞ্জ ডিটেক্ট করে দেন, রেঞ্জ ডিটেক্ট করে দিতে পারেন, অথবা 1, 2, 3, 4, 5 ওতেও কম্পিউটার বলবে, কিন্তু আপনার সময় বেশি লাগবে। প্রত্যেকটা একটা পেজ কমা কমা দিয়ে লিখতে পারেন, অথবা এক জায়গা দিয়ে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে আপনি রেঞ্জ ডিটেক্ট করে দিতে পারেন। ক্লিয়ার? তারপর যদি আমি এখানে প্রিন্টে দেই, তাহলে প্রিন্ট ওই যে সিকোয়েন্সগুলো লিখছি, যেই পেজগুলো উল্লেখ করছি বলে দিছি, ওই পেজগুলো প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে এইখানে তো প্রিন্ট হবে নাকি, কিন্তু কথা হচ্ছে প্রিন্ট হওয়ার সময় প্রিন্টার 2-3টা লাগানো লাগে, একটা কম্পিউটারের সাথে প্রিন্টার 2-3টা লাগানো থাকে। কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট বের হবে সেটা তো বলে দিতে হবে। তো এইখানে কোনায় এই যে নাম, এটা হচ্ছে প্রিন্টারের নাম, এখানে কোনায় আপনার ওই প্রিন্টার যে কয়টা প্রিন্টার লাগানো থাকে মডেল নাম্বার শো করবে, প্রিন্টারের নাম শো করবে, আপনি ওই অনুযায়ী সিলেক্ট করবেন। এখন অটো এইটা সিলেক্ট করা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, কিন্তু কথা হচ্ছে আমার এখান থেকে তো প্রিন্টার নাই, লাগানো নাই, এজন্য কোনো প্রিন্টারের নাম দেখাইতেছে না। যদি প্রিন্টারের নাম থাকতো দেখাইতো, ওই অনুযায়ী আমি প্রিন্ট করলে ফাইনালি প্রিন্ট হওয়া শুরু করবে। ক্লিয়ার? তো এই গেল সম্পূর্ণ আমার প্রিন্টিং প্রসেস।